নমস্কার বন্ধুরা, ঋতুপ্রেম কথাতে আপনাদের জানাই স্বাগতম। আজ ঋতুপ্রেম কথাতে আপনারা শুনবেন লেখিকা ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা উপন্যাসের দ্বিতীয় পর্বটি। আরে এত তাড়াহুড়ো কিসের? গল্পটি শুরু করার আগেই একটু দেখে নিন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিনা। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের উপন্যাস আমি পদ্মজা। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদুর নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। 6 কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন 4 ছেলের জন্য। 2 ছেলে 16 বছর বয়সে 1971 সালের যুদ্ধে নিহত হয়েছে। দুজনই টকবগে যুবক ছিল, আর একজন 8 বছর বয়সে কলেরা হয়ে গত হলো। বাকি রইল মোরশেদ মোড়ল। বর্তমানে এই বাড়ি মোরশেদের অধীনে, যদিও তিনি থাকেন না সব সময়। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি, বাড়ির পিছনে নদী। রাত 9টা বাজলেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলে মিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে যেন কোনো আত্মা তার ইহজন্মের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর করছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসালো। পদ্মজা তার ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়িতে? খালামণি ভাই বোনেরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে, মনে আছে আম্মা? আছে। উঠোনে ধপ করে একটা আওয়াজ হলো। হেমলতা পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনবে বলে। হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজে দুজন ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত বারান্দায় এসে দাঁড়ান। উঠানে বিদ্যুৎ নেই, হ্যারিকেন চালান। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায়ের 3 মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করা সত্যি একটি যুদ্ধ বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন, কে কে ওখানে? আমি। চির পরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না। তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসেন। গেটের পাশে মোরশেদ মোড়ল পড়ে গেছেন। গায়ে চাদর, হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা 2 হাতে মোরশেদ মোড়লকে আঁকড়ে ধরেন। পদ্মজা ও পূর্ণা দৌড়ে যায়। মোরশেদের এমফাইসিমা রোগ আছে। এই রোগে অল্প চলাফেরাতেই শ্বাসটানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলায় শিরা ভরে যায়।
তিন মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এভাবেই হুট হাট করে বাড়ি ফেরে, কখনো কাক চারা ভোরে, কখনো নিশুতি রাতে, বা কখনো কাঠফাটা রোদে। মোর্শেদ মোড়লের এমফাইসিমা রোগটা ধরা পড়ে 7 বছর আগে। মোর্শেদের অ্যাজমা ছিল, আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন, ফলে ফুসফুসে এই রোগটি দ্রুত আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমোলেন। পূর্ণা ও প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বাইরের রুমে ঝিম মেরে বসে আছেন। জানালার বাইরে চোখের দৃষ্টি, জ্যোৎস্না গলে গলে পড়ছে, কি সুন্দর দৃশ্য। পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে, পুরোটা ঘটনাটা শুনতে আসবেই। আর সত্যিই তাই হলো। কিছুক্ষণ পরই হেমলতা আসলেন। আম্মা, বাতিটা নিভিয়ে দাও, বলল পদ্মজা। হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন। পদ্মজা তৈরিই ছিল, তবুও যেন কেমন অপ্রস্তুত হয়ে পড়ল। আর খুব অস্বস্তি হচ্ছে। সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্রী, বয়স 10 ছিল। খুব অল্প বয়সেই তাকে স্কুলে ভর্তি করেছিলেন হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত ছিল। হানিফ চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন। পরিবারের মিলন আসর বসে। স্কুল মাঠেও সেই দিন নাচ গানের অনুষ্ঠিত হয়। বাড়ির সবাই সেইখানেই চলে যায়। বাড়িতে থাকে শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা ও হানিফ। পদ্মজা ঘুমোচ্ছিল, তাই বাকিদের সাথে যেতে পারেনি। আর যখন ঘুম ভাঙে তখন দেখল বাড়িতে কেউ নেই। মোর্শেদের হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না। পদ্ম নাকি? পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি হেসে মাথা নাড়ালো। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে। এইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃতি মস্তিষ্কে হানিফকে কেমন বড্ড টানে। আয় তো আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। অথচ সেই দিন সেই মামাই ঘোর বিপদ হিসেবে জানল। পদ্মজা রুমে ঢুকতেই হানিফ দরজাটি লাগিয়ে দিল। পদ্মজার মন কেমন করে উঠল। হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে। হানিফ কুৎসিত অঙ্গি ভঙ্গি প্রদর্শন করতে থাকে। পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে, ভয় করছে তার। এদিকে আয়, তোর লগে গল্প করি। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে। পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করেছিল, কিন্তু হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে তার কোলে বসিয়ে দিল। তুই জানস, তুই যে সব্বার থাইকা বেশি সুন্দর। হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢুকেনি। সে মোচড়াতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছে করছে। মোচড়াস কেন রে ছেড়ি, শান্তিময় বইস না থাক। মামা মেলা থাইকা সাজনের জিনিস কিনা দিমু।
হানিফ শক্ত করে দু হাতে ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই নামতে পারছে না। মামা, আমি চলে যাব, কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা। ওই যাবি, মামার ধারে থাক, বলল হানিফ। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো খুব অস্বস্তি দিচ্ছে। স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা কেঁদে ওঠে, ভেজা কণ্ঠে বলল, বাড়ি যাব আমি, ব্যথা পাচ্ছি মামা। হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল, আচ্ছা, আর ব্যথা দিতাম না, কাঁদছিস কেন? পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজরাইল মনে হচ্ছে। মায়ের কাছে সে অনেক আজরাইলের গল্প শুনেছে। আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব করে। এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো তার। তাহলে তার হানিফ মামাই কি আজরাইল? পদ্মজা দরজা খুলতে পারবে না, তাই হানিফকে ভীতি কণ্ঠে অনুরোধ করল, মামা, দরজা খুলে দাও। কেন, আমি তোরে যাইতে কইছি? হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল। তার চোখ বেয়ে জল পড়তে থাকে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, তার খুব ভয় লাগছে। বারবার বলছে, মামা, আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই, বৃদ্ধ সৎ বাবা কানে শোনে না। পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে, সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে। এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে। হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায়। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ, হাত, পা বেঁধে ফেলল। পদ্মজার দু চোখের পানি হানিফকে চোখে লাগেনি। হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে, ঐশাচিক আনন্দ পাচ্ছে। সে একটি সিগারেট চালায়। খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে করে। সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছে। নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট দুই আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে। পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দু হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা, তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমার দমটা বেরিয়ে যাচ্ছিল আম্মা। আমি তোমাকে খুব ডাকছিলাম, কিন্তু তুমি আসোনি। পদ্মজার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয়। এ যেন 1971 সালের পাকিস্তানিদের নৃশংসতা। নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা। হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ ছিল না। হেমলতা নির্বাক, বাকরুদ্ধ, শুধু অনুভব করছে। তার বুকে পড়ে আদরের পদ্মজা হাউমাউ করে কাঁদছে। সর্বাঙ্গ যেন কাঁপছে, হানিফকে ক্ষত বিক্ষত করে দিতে হাত নিষ্কিস করছে। সেদিন এইটুকুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি। বাড়িতে সবাই ফিরে এসেছিল। পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয়। বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি। হেমলতা জানেন। পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে। 21 দিন বিছানায় ছিল। ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায়। পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি।
পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা তাকে প্রশ্ন করেছিল, পা এমনভাবে পুড়ল কি করে, পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল, চুলার কাছে গিয়েছিলাম, চুলার লকড়ির আগায় পা লেগেছিল। কথাটা পদ্মজা সাজিয়েই রেখেছিল, সাথে অনেক যুক্তি, তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি। পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে। এই 6 বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে, সব সময় চুপ করে কোথাও বসে থেকেছে। হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখেও কখনো কোনো মাথা ঘামায়নি, কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল। কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তিনি ভেবেছিলেন তার 3টা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো, চাইলেই পড়া যায় না। বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনে নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো তার মনে হতো, যার জীবনে অস্বচ্ছ বলতে কিছুই নেই, সবই সাদামাটা। সহজ সরল, অথচ পদ্মজার জীবনেই কত বড় দাগ জল জল করে জ্বলছে, কত বড় ঘটনা লুকিয়ে রেখেছিল। মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায়, কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রেই মাথায় আসেনি। পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন, পাটা দেখি। পদ্মজা বাঁ পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে। রক্ত টকবক করে ওঠে, রক্তে রক্তে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছব। কথাটি সহজ করে বলেছেন হেমলতা, তবুও পদ্মজা কেঁপে উঠল। কি যেন ছিল কথাটিতে, শরীরের পরশ দাঁড়িয়ে পড়ে। হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢুকেন। মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে যান। উঠোনের এক পাশে শক্ত পাথর আছে, ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে। ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয়, মানে ধার হয়ে গেছে। পদ্মজা বারান্দা থেকে দেখছে, অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে, তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকল, আম্মা। আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ, শুনেছিস তো বড়দের মুখে? সেই মেয়ের ধর্ষক হানিফ। ধর্ষণের পর পুঁতে ফেলেছে। আনন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস। আমি তখন ঢাকা পড়তাম, বাড়ি এসে জানতে পারি ঘটনাটা। আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যায়, সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম, আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করেন। কি ধারালো প্রতিটি বাক্য, হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। সব বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো।